কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে এনইপি 4 বছর ব্যাপী গ্র্যাজুয়েশন বা অনার্স কোর্স পড়ানো হয়ে থাকে, সেই অনার্স কোর্সের বিভিন্ন সিলেবাস নিয়ে আজকের মূল আলোচনা। এবং আমাদের সাবজেক্ট হলো ইতিহাস, বিষয় ইতিহাস। এবং ইতিহাস অনার্স করা যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে, সেই সিলেবাসটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রসঙ্গত উল্লেখ্য, কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রী কলেজ শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দেখি যে সিলেবাস সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা থাকে না। তারা কিন্তু 4 বছর 3 বছর পড়াশোনা করে তারা কিন্তু পাস করে যায়, কিন্তু সিলেবাস সম্পর্কিত যে ধারণা সে তার থেকে কোনো স্বচ্ছ ধারণা থাকে না। এবং এই কারণে নবাগত সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রী যারা ইতিহাস অনার্স নিয়ে পড়তে এসেছে, তাদের জন্য গুরুত্বপূর্ণভাবে সিলেবাসটি বা পাঠ্যসূচিটি বা পাঠ্যক্রমটি ভালো করে তাদের বুঝিয়ে দেওয়া উচিত। কেননা যে কোনো কোর্সেরই আমরা জানি সিলেবাসই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং পাঠ্যসূচি না জানলে সেই বিষয় সম্পর্কে গভীরতা বা গভীর জ্ঞান হওয়া কিন্তু সম্ভব নয়। এই জন্য আমি সর্বপ্রথম ছাত্রছাত্রীদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ইতিহাস 4 বছরব্যাপী অনার্সের সিলেবাসটিকে আমরা আলোচনা করছি। এবং আজকের বিষয় হলো প্রথম সেমিস্টারের ইতিহাস অনার্সের যে কোর্সগুলি পড়ানো হয়, সেই কোর্সগুলির যে সম্পূর্ণ সিলেবাসটি, সেই সিলেবাসটি আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নেব যে প্রথম বর্ষের অনার্স ছাত্রছাত্রীদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে 4 বার্ষিক যে বিএ বা স্নাতক স্তরের পড়াশোনা, সেখানে প্রথম সেমিস্টারে অনার্স 2টি পেপার পড়ানো হয়ে থাকে। এবং এই 2টি পেপারের মধ্যে একটি হচ্ছে সিসি পেপার অর্থাৎ কোর কোর্স, এবং আরেকটি হচ্ছে এসইসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস। এই 2টি কোর্স কিন্তু বা 2টি পেপার কিন্তু পড়ানো হয়ে থাকে। এবং 2টি পেপারের মধ্যে আছে সিসি 1 এর মধ্যে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 বিসিই, অর্থাৎ যে ভারতবর্ষের ইতিহাস একদম প্রাচীন কাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালের ইতিহাস সিসি 1 পেপারে পড়ানো হয়ে থাকে। এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস যে পেপারটি আছে, সেই এসইসি 1 পেপারে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ অর্থাৎ জাদুঘর এবং মহাভেজখানা এই পেপারটি কিন্তু পড়ানো হয়ে থাকে। অর্থাৎ সিলেবাসে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই সিসি পেপারটি আছে ভারতবর্ষের ইতিহাস প্রাচীনতম যুগ থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দ পর্যন্ত, হিস্ট্রি অফ ইন্ডিয়া দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 বিসিই। এবং এই পেপারটি 4টি ইউনিটে বিভক্ত আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। এবং ইউনিট 1-এ প্রথমেই আমরা দেখে নেব আলোচনা করার মধ্যে দিয়ে রিকনস্ট্রাক্টিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাসের বা প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের পুনর্গঠন, কিভাবে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসকে আমরা পুনর্গঠিত করব এবং কিভাবে চর্চা করব সেই বিষয় সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা আছে। এবং কি কি আছে এখানে আমরা দেখে নেব। আর্লি ইন্ডিয়ান নোশনস অফ হিস্ট্রি অ্যান্ড আইডিয়া অফ ভারত, অর্থাৎ ইতিহাস ও ভারতবর্ষের ধারণা, ভারতবর্ষ সম্পর্কিত প্রাচীন ধারণা এবং প্রাচীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু এর মধ্য দিয়ে করা হয়ে থাকে। এরপরে আছে, এর সাথে আছে সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন। আমরা জানি যে সোর্স অর্থাৎ উপাদান বা উৎস, এবং যে টুলস অর্থাৎ উপকরণ বা বিভিন্ন উপকরণ বলতে বিভিন্ন যে সমস্ত বস্তুগুলি পাওয়া গিয়েছিল, যন্ত্রপাতি বিভিন্ন, এই বিষয়গুলিকে কিন্তু ধরা হয়। এবং আমরা জানি যে এই উপাদান ছাড়া ইতিহাসের কোনো মূল্য নেই, এবং উপাদানগুলিকে সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের মধ্যে দিয়ে কিন্তু ইতিহাস লেখা হয়। এবং এই কারণেই কিন্তু এই ইতিহাসের পুনর্গঠনে টুলস এবং সোর্সের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিষয়গুলি কিন্তু এখানে এই জন্য আলোচনা করা হয়েছে। সিতে আছে হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা ঐতিহাসিক বিভিন্ন আলোচনা বা ব্যাখ্যা, এবং স্পেশাল রেফারেন্স টু জেন্ডার, এনভায়রনমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন পরিবেশ সম্পর্কিত, প্রাচীন ভারতবর্ষের পরিবেশ সম্পর্কিত, লিঙ্গ সম্পর্কিত, প্রযুক্তি সম্পর্কিত এবং অঞ্চল ভিত্তিক মানুষের যে কার্যকলাপ সেই সম্পর্কিত এখানে কিন্তু আলোচিত হয়েছে। অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে যে এই বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ সহকারে স্পেশাল রেফারেন্স টু এই বিষয়গুলিকে কিন্তু আলোচনা করা আছে। ইউনিট 2-তে আছে হান্টার গ্যাদারার অ্যান্ড দ্য অ্যাডভান্ট অফ ফুড প্রোডাকশন, অর্থাৎ শিকার ও খাদ্য সংগ্রহকারী সমাজ থেকে মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখলো, এই যে একটা বিরাট জার্নি, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা যায়। অর্থাৎ হান্টার গ্যাদারার মানেই আমরা পড়লেই কিন্তু আমরা মনে করে থাকি যে সেই প্রাচীন প্রস্তর যুগ, শিকার, বনবাসী মানুষ ইত্যাদি ইত্যাদি।
এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এতে আছে প্যালিওলিথিক কালচার, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, সিকুয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের বিস্তার করেছিল, ক্রমবিকাশ এবং প্রস্তরের যে বিভিন্ন শিল্প এবং প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়েছিল তারা সেই সম্পর্কিত এখানে আলোচনা করা, কীভাবে তারা অস্ত্রশস্ত্র তৈরি করেছিল এবং আস্তে আস্তে বিবর্তনের পথে কিন্তু এগিয়ে যাচ্ছিল, এই বিষয় সম্পর্কিত আলোচনা করা আছে। বিদে আছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক কালচার বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, এবং এখানে আমরা আলোচনা করব রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট, অর্থাৎ আঞ্চলিক যে কালানুক্রমিক বিস্তার এবং প্রযুক্তি এবং সেই সময় মানুষের অর্থনৈতিক বিকাশ এবং বিভিন্ন রক আর্ট বা গুহাচিত্র, কীভাবে মানুষ শিকার অর্থনীতি গড়ে তুলেছিল, কীভাবে মানুষ গুহার দেওয়ালগুলিতে তাদের জীবনযাত্রার ছবি এঁকে রেখেছিল, কীভাবে তারা পাথর দিয়ে শিকারের জন্য অস্ত্রশস্ত্র তৈরি করতো, এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত গুহাবাসী মানুষের মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের এই বিষয় সম্পর্কিত কিন্তু বিপুল আলোচনা কিন্তু এখানকার এই সিলেবাসের মধ্যে রয়েছে। এবং সিতে আছে নিওলিথিক অ্যান্ড চালকোলিথিক কালচার, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবসিডেন্স প্যাটার্ন। নিওলিথিক মানে হচ্ছে নবপ্রস্তর যুগ এবং চালকোলিথিক কালচার মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবসিডেন্স প্যাটার্ন, অর্থাৎ এই যুগের মানুষের যে জীবিকা নির্বাহের ধরন বা এই যুগের বিস্তার অর্থাৎ তাদের জীবনযাত্রা এই সম্পর্কিত কিন্তু এখানে আলোচনা করা হবে। কিন্তু থ্রিতে আছে দ্য হরপ্পান সিভিলাইজেশন, এবং হরপ্পা সিভিলাইজেশন বলতে যে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা, সেই হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং আমরা জানি যে প্রথম নাগরিক সভ্যতা হচ্ছে এই হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার যে অরিজিন, সেটেলমেন্ট প্যাটার্ন, টাউন প্ল্যানিং বা অরিজিন বা উৎপত্তি, সেটেলমেন্ট প্যাটার্ন বা যে বসতির ধরন বা বসতির যে প্যাটার্ন, অ্যান্ড টাউন প্ল্যানিং নগর পরিকল্পনা, অ্যাগ্রেরিয়ান বেস অর্থনৈতিক বা কৃষিভিত্তিক অর্থনৈতিক যে ভিত্তি, ক্র্যাফট প্রোডাকশন অর্থাৎ যে হস্তশিল্প বা শিল্প, অ্যান্ড ট্রেড মানে বাণিজ্য অর্থাৎ কারুশিল্প বা বাণিজ্য, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় সংগঠন, রিলিজিয়াস বিলিফ তাদের ধর্মীয় বিশ্বাস, অ্যান্ড প্র্যাকটিসেস তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার, রিচুয়াল এইগুলো সম্পর্কিত আলোচনা করা আছে। এবং এছাড়াও কিন্তু আর্ট দ্য প্রবলেম অফ আরবান, অর্থাৎ আর্ট মানে হচ্ছে সেই শহরের বা হরপ্পা নগরের শিল্প কলা, এছাড়াও কিন্তু আরবান প্রবলেম অফ আরবান ডিক্লাইন অ্যান্ড দ্য লেট পোস্ট হরপ্পান ট্র্যাডিশন, অর্থাৎ এত কিছুর পরও তাদের যে সভ্যতাটা আমরা জানি ধ্বংস হয়ে গেছিল, এবং প্রবলেম অফ আরবান শহর কেন্দ্রিক বিভিন্ন অসুবিধা এবং পতনের কারণ, এবং পরবর্তীকালে হরপ্পা পরবর্তী বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হবে। ইউনিট 4-এ আছে কালচার ইন ট্রানজিশন, অর্থাৎ কীভাবে সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল সংস্কৃতি কীভাবে এখানে গড়ে উঠছে, তা সেই হরপ্পা সভ্যতার পরবর্তীকাল থেকে কীভাবে সেটেলমেন্ট প্যাটার্ন গড়ে উঠছে বা বসতির ধরন কীভাবে চেঞ্জ হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ঘটছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সামাজিক স্তরবিন্যাস কীভাবে ঘটছে, পলিটিক্যাল রিলেশন কীভাবে ঘটছে, রিজিয়ন অ্যান্ড ফিলোসফি অর্থাৎ সেই সময়কার রাজনৈতিক সম্পর্ক, ধর্ম দর্শন এই বিষয়গুলি সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এবং রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি ধর্ম এবং দর্শন, এছাড়া দ্য আরিয়ান প্রবলেম বা আর্যদের যে সমস্যা বা আর্য সমস্যা বা আর্যদের যে আগমন এই বিষয়গুলি সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হবে। এবং কিসের ভিত্তিতে আলোচনা করা হবে না, নর্দার্ন ইন্ডিয়া 1500 BC থেকে 300 BC, অর্থাৎ হরপ্পা সভ্যতার বিকাশ বা শেষকাল থেকে আমরা যে আর্য সভ্যতার বিস্তার সেই সময় পর্যন্ত আমরা দেখব যে আর্যরা এসে উপজাতি কেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল এবং কীভাবে তারা কিন্তু আস্তে আস্তে নাগরিক সভ্যতা গড়ে তুললো এবং আস্তে আস্তে সাম্রাজ্যের উত্থান ঘটলো, এই বিষয়গুলি কিন্তু এখানে আলোচনা করা হবে নর্থ ইন্ডিয়ার মধ্যে। এবং সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড দ্য ডিকেন অর্থাৎ মধ্য ভারতবর্ষ এবং দক্ষিণ ভারত 1000 BCE টু 300 BCE, অর্থাৎ 1000 থেকে 300 BCE মধ্যে বা খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতবর্ষের সংস্কৃতি কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল, সামাজিক অর্থনৈতিক জীবন কেমন ছিল, এই কিছু সম্পর্কিত আলোচনা করা হবে। এছাড়া সি হচ্ছে তামিলিকাম 300 BC টু CE 300, অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের কার্যকলাপ বা তামিলিকাম, দক্ষিণ ভারতের সংস্কৃতি বা সঙ্গম সাহিত্য বা সঙ্গম সাহিত্যের যুগ বা সঙ্গম যুগ, তাকে আমরা বলছি তামিলিকাম। এই তামিলদের যে আচার আচরণ
সেই যে রাজনৈতিক টানাপোড়েন এই বিষয় সম্পর্কে দক্ষিণ ভারতের রাজনৈতিক পর্যায় সম্পর্কিত এখানে কিন্তু আলোচনা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুরো 4টি পেপার 4টি ইউনিটের মধ্যে আমরা একেবারে প্রাচীন প্রস্তর যুগ, মানুষের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য থেকে শুরু করে ভারতবর্ষ নাম, ভারতবর্ষের উৎপত্তি, ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক প্রাচীনকালের যে জীবনযাত্রা, সেই সমস্ত বিষয় সম্পর্কে থেকে একেবারে মানুষ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ অতিক্রম করে কীভাবে সভ্যতা করে তুলল, গ্রাম্য সভ্যতা করে তুলল মেঘের পরে, বা নাগরিক সভ্যতা করে তুলল হরপ্পাতে, এবং তার পরবর্তীকালে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংসের পরে কীভাবে আর্য আগমন করলো, অভিপ্রয়ণ করলো, আর্যরা কীভাবে বসতি স্থাপন করলো, আর্যরা কীভাবে আস্তে আস্তে সাম্রাজ্য করে তুললো, এবং এইভাবে আমরা দেখতে পাবো সেই প্রাচীন প্রস্তর যুগ থেকে সভ্যতার যুগ পর্যন্ত এই পেপারটি কিন্তু আলোচিত হবে বা আলোচনা করা হয়ে থাকে এই পেপারটিতে। আরেকটি পেপার এখানে আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস বা এসিসি। এসিসি কিন্তু 1, এবং সেখানে আছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ অর্থাৎ জাদুঘর এবং মহাবীজখানা, এবং এতে আছে কি না ডেফিনিশন অ্যান্ড হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষকে কেন্দ্র করে বা বিশেষত ভারতবর্ষের যে মহাবীজখানা এবং জাদুঘর তার সংজ্ঞা এবং কীভাবে এটি বিকাশ লাভ করলো তার ইতিহাস। এবং ইউনিট 2তে আছে টাইপ অফ আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম, অর্থাৎ যে মহাবীজখানার ধরন, ঠিক আছে, মহাবীজখানা বা জাদুঘরের ধরন এবং প্রকারভেদ এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে। এবং এগুলোর মধ্যে আলোচনা করা হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্র্যাডিশন অফ প্রিজার্ভেশন ইন ইন্ডিয়া, কালেকশন পলিসিস, অর্থাৎ আমরা জানি মহাবীজখানাতে বিভিন্ন কাগজপত্র জমা রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, এবং জাদুঘরে বিভিন্ন প্রত্ন বস্তু সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সংরক্ষণ কীভাবে করে রাখা হয়, সেই সংরক্ষণের ঐতিহ্য সম্পর্কে ধারণা, পদ্ধতি, কালেকশন পলিসিস, বিভিন্ন পদ্ধতি, এথনিক অ্যান্ড প্রসিডিওর কালেকশন, সংগ্রহের পদ্ধতি, ফিল্ড এক্সপ্লোরেশন, এক্সক্যাভেশন, পারপাস, গিফট অ্যান্ড bequests, লোন অ্যান্ড ডিপোজিটস, এক্সচেঞ্জ, ট্রেজার, ট্রোভ, কনফিগেশন অ্যান্ড আদার্স। অর্থাৎ বিভিন্ন সংরক্ষণের পদ্ধতি, সংগ্রহের নীতি, এথিক্স মানে নৈতিকতা বা প্রশাসনিক প্রক্রিয়া, কালেকশন, ফিল্ড এক্সপ্লোরেশন মানে ক্ষেত্র সমীক্ষা কীভাবে করা হয়, এক্সক্যাভেশন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খনন কীভাবে করা হয় বা এইগুলি পারচেস কীভাবে করা হয়, ঠিক আছে, বা গিফট বা বেকুইটস বা বিভিন্ন দানপত্র বা উইল কীভাবে এখানে জমা রাখা হয়, লোন অ্যান্ড ডিপোজিট বা ঋণ বা আমানত কীভাবে করা হয়, অর্থাৎ এক্সচেঞ্জ বিনিময় কীভাবে করা হয়, ট্রেজার ট্রোভ, কনফিগেশন অর্থাৎ গুপ্তধন কীভাবে বাজেয়াপ্ত করা হয়, বাজেয়াপ্তকরণের পদ্ধতি, ডকুমেন্টেশন বা নথিভুক্তকরণ এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হবে, অ্যাক্সেসনিক বা নতুন সংগ্রহ কীভাবে নতুন করে এখানে নিবন্ধন করে রাখা হবে, রেজিস্টার করে রাখা হবে, সেই বিষয়গুলি কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কী হবে না, ডকুমেন্টেশন কীভাবে করা হয় তার মধ্যে অ্যাক্সেশন করবে, ডিজিটাল ডকুমেন্টেশন করবে অর্থাৎ নথিভুক্তকরণ ডিজিটালভাবে, তালিকাভুক্তকরণ ক্যাটালগিং, সূচীকরণ ইন্ডেক্সিং, বা ডিঅ্যাসনিক বা সংগ্রহ তালিকা থেকে অপসারণ, যেগুলো প্রয়োজন পড়বে নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, কিউরেটিক্যাল কেয়ার বা বিভিন্ন সংরক্ষণমূলক পরিচর্যা কীভাবে করতে হবে, প্রিভেন্টিভ কনজারভেশন প্রতিরোধমূলক সংগ্রহ, যাতে কোনো কিছু পোকামাকড়ে না তাকে নষ্ট করে দিতে পারে তার জন্য প্রতিরোধমূলক সংরক্ষণ কীভাবে দিতে হবে, রাসায়নিক সংরক্ষণ কীভাবে নিতে হবে বা কেমিক্যাল প্রিজার্ভেশন কীভাবে দিতে হবে, রেস্টোরেশন কীভাবে করতে হবে, পুনরুদ্ধার কীভাবে করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এছাড়া ইউনিট 3তে আছে মিউজিয়াম প্রেজেন্টেশন অ্যান্ড এক্সিবিশন, অর্থাৎ জাদুঘরকে উপস্থাপনা বা জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী সম্পর্কে এখানে আলোচনা করা হবে। ইউনিট 4-এ আছে মিউজিয়ামস, আর্কাইভ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ জাদুঘর, মহাবীজখানা এবং সমাজের মধ্যে জাদুঘর মহাবীজখানা কতটা প্রভাবিত হয়, সমাজকে প্রভাবিত করে, সমাজের দ্বারা কতটা প্রভাবিত হয়, অর্থাৎ শিক্ষা যোগাযোগের ক্ষেত্রে কীভাবে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই জাদুঘর মহাবীজখানা কাজ করে, বা সমাজমুখী কার্যক্রম করার ক্ষেত্রে এই জাদুঘর মহাবীজখানার ভূমিকা কী, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তাদের অবদান কি, আউটরিচ অ্যাক্টিভিটিস, এডুকেশন কমিউনিকেশন আউটরিচ অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। এই বিষয় সম্পর্কে কিন্তু এই পেপারটি অর্থাৎ মিউজিয়াম এবং আর্কাইভস বা জাদুঘর বা মহাবীজখানা এই সম্পর্কিত এটি কিন্তু আলোচনা বা পড়ানো এখানে কিন্তু হয়ে থাকে। এই যে সিলেবাসগুলো আমরা বললাম, এই সিলেবাস 2টি সিলেবাস কিন্তু এই প্রথম সেমিস্টারের অনার্স ছাত্রদের কিন্তু পড়ানো হয়ে থাকে, এবং এইভাবেই কিন্তু আমরা আজকের এই ছোট্ট আলোচনাটা এখানেই শেষ করলাম। আমরা আশা করব ছাত্রছাত্রীরা সিলেবাসটিকে খুব সুন্দরভাবে আগে বুঝবে, তারপরে পড়াশোনা শুরু করে তারা অবশ্যই ভালো মার্কস পাবে।
তার আগে কিন্তু সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। এর জন্য বিভিন্ন ছাত্রছাত্রীরা তোমরা এই আলোচনাটি নিজেরাও শোনো এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু এটি ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে শিক্ষার আলো পৌঁছে যায়। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য আজকে শেষ করি।